পরদিন সকালে মাহতাব বাড়িতে পুলিশ হাজির হয়। হাবিবের পরিবার উজানের নামে কেস করেছে। হাবিবের মাথায় গুনে গুনে 7টা সেলাই দেওয়া হয়েছে। হাত খুব বাজেভাবে ভেঙেছে। তার ঠিক হতে কমপক্ষে 6-7 মাস লেগে যাবে। এদিকে ইতিমধ্যে মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এমপি অভ্র জোহানের বিয়েতে তারই ভাইপো সাফওয়ান উজান মাহতাব একজনকে বেধড়ম পিটিয়েছে। হাবিবকে মারার নির্মম দৃশ্যকেও কে বা কারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে উজান হাবিবের মাথায় ভারী কাঠের চেয়ার দিয়ে কিভাবে আঘাত করেছে। পরবর্তীতে আবারও হাত ভেঙে দিয়েছে। মিস্টার উজান, মাহতাবকে আমাদের সাথে যেতে হবে, তার নামে ওয়ারেন্ট আছে। পুলিশ অফিসার বললেন। অভ্র এগিয়ে আসলো। উজান এখান থেকে এক পাও নড়বে না। স্যার, আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আপনি না বললেও আমাদের কিছুই করার নেই। উজান মাহতাবকে আমাদের সাথে যেতেই হবে। আপনার কিছু করার হলে পুলিশ স্টেশনে এসে করতে হবে। রফিকুল সাহেব রাগে চেতে উঠলেন। এই ছেলেটা আমাকে আর শান্তি দেবে না। আজকে এই বাড়ির একটা ছেলের বিয়ে, এই খবর কারো আছে? এই ভরা অতিথিদের ভেতরে এইসব কি শুরু হয়েছে? ভাই শান্ত হও তুমি। অভ্র বলে উঠল। তুই কোনো কথাই বলবি না, একদম তোর মতো হয়েছে এই ছেলে। ভরা মজলিসে ওই ছেলেকে মারা কি দরকার ছিল? পুরো নেট দুনিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। এখন কিভাবে ছাড়া পাবেও সাধারণ পর্যায়ে রয়েছে এই ব্যাপারটা এখন। কিচ্ছু হবে না, ও বিকেলের ভেতরে বাড়ি চলে আসবে, চিন্তার কিছু নেই। রায়হান রাগে চেঁচিয়ে উঠল। তোমার এই ছেলের জন্য একদিন আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে, দেখে নিও। ওর জন্য পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গিয়েছে। আর কি কিছু বাকি রয়েছে করার মতো? আগের বার না হয় কোনো প্রমাণ ছিল না, খুব আরামেই ছাড়া পেয়ে গিয়েছিল, কিন্তু এবার কি করবে শুনি? ওর ভিডিও ভাইরাল হয়েছে, বুঝতে পারছো? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ও কিভাবে সবার সামনে হাবিবকে মেরেছে। তুহিন বলল। কথা তো এটাও ওঠে, এই ভিডিও ভাইরাল করেছে কে? ভিডিও প্রেসের কাছে কিভাবে গেল? কে দিল? সেটাই, ওই ভিডিও কে করেছে আর কেই না প্রেসের কাছে এই ভিডিও দিল? রাসেল তুহিনের সাথে তাল মিলালো। রায়হান আবারও জোরে চেঁচিয়ে উঠল। ও অপরাধ করেছে, এই শাস্তিও পাচ্ছে। এখন ভিডিওকে করলো, ভিডিও কে দিল, তার পেছনে পড়ে আছিস কেন তোরা? ওখানে কি কম মানুষ ছিল? আস্তে কথা বল, গরুর মতো চেঁচাচ্ছিস কেন? অভ্র ধমকে উঠল। অভ্রর কথায় পেট ফেটে হাসি আসলেও অনেক কষ্টে হাসি আটকে রাখল তুহিন রাসেল। অভ্র উজানের দিকে তাকিয়ে চোখে কিছু একটা ইশারা করল। উজান মাথা নাড়ালো। উজান এগিয়ে আসতে গেলে রুহানি উজানের হাত শক্ত করে ধরে রাখল। একপাশে দাঁড়িয়ে হামিদা বেগম কাঁদছেন, তাকে শান্ত করছে সুরাইয়া। পুলিশ উজানের দিকে এগিয়ে আসলো। পুলিশ উজানকে ধরতে গেলে রুহানি শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ফুপিয়ে কেঁদে উঠল। আমি আপনাকে কোথাও যেতে দেব না, ওদের বলুন না চলে যেতে। হেসকি তুলে কেঁদে উঠল রুহানি, হাতের বাঁধন আরও মজবুত করে। উজান শান্ত করার চেষ্টা করে। রুহানি ক্রমাগত মাথা নাড়িয়েই যাচ্ছে, কারো কথা শুনছে না। উজান রুহানির দিকে ঝুঁকল, ডান কানে ফিসফিসিয়ে বলল, যেতে দে যান, খুব শীঘ্রই ফিরে আসবো তোর কাছে। প্রহর করতে থাক শুধু। কানের লতিতে হালকা করে ঠোঁট ছোঁয়ালো উজান। রুহানি হাত ধুলা করল, কিন্তু ছাড়ল না। উজান হাত ছাড়িয়ে রুহানির মুখ উঁচু করে কপালে আলতো করে চুমু খেল। রুহানি আবারও উজানের হাত শক্ত করে ধরল। পুলিশ হাতে হ্যান্ডকাপ লাগাতে গেলে উজান বলল, এটা লাগবে না, আমি যাচ্ছি। বাহিরে পুলিশের গাড়ি ছিল। উজান গিয়ে উঠে বসলো গাড়িতে। যাওয়ার সময় রুহানি হাত ছাড়ল না, গাড়ি পর্যন্ত উজানের হাত ধরে রাখল। গাড়ি ছেড়ে দিলে আস্তে করে হাত ছেড়ে দিল। রুহানির চোখ থেকে অনবরত পানি পড়ছে। উজান জানালা দিয়ে মাথা বের করে হালকা হাসল। পেছন পেছন অভ্র গাড়ি নিয়ে বের হলো। রুহানি অভ্রর কাছে গিয়ে মিনতি করে শুরু করলো, আমিও যাব চাচু, আমাকেও নিয়ে চলেন প্লিজ। তোর কষ্ট করে যাওয়া লাগবে না রুহানি, আমরা বিকালের ভেতরেই চলে আসবো। তুই সবার সাথে রেডি হয়ে হোটেলে যা। না না, আমি যাব, আপনি না নিলে আমি একাই চলে যাব, তবু যাব আমি। কিন্তু রুহানি অভ্রর কোনো বারণ শুনতে নারাজ। সে বারবার সাথে যাওয়ার জন্য জেদ করল। অবশেষে রুহানিকে নিতে বাধ্য হলো অভ্র। রফিকুল সাহেব আসলে তাকে আসতে বারণ করল। তোমার আশা লাগবে না ভাই, আমরা গিয়ে নিয়ে আসছি, তুমি এদিকটা সামলাও, বাড়িতে তুমি না থাকলে সমস্যা হবে।
হ্যাঁ, আমি না যাই আর আবার তোমরা উল্টোপাল্টা কিছু করে আসো, তাই না? বিরক্তিতে বলে উঠলেন রফিকুল মাহতাব। চিন্তা করো না, এমন কিচ্ছু হবে না। অভ্র আশ্বাস দিল। অভ্র সবাইকে ডেকে বলল সবাই যেন রেডি হয়ে হোটেলে চলে যায়। আয়েশাকে নিয়ে পার্লারে যেতে বলল। উজন সময় মতো চলে আসবে। অভ্রের কথা মতো সবাই কাজে লেগে পড়ল। অবশেষে অভ্র, রুহানি, তুহিন আর রায়হান বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। হাজতে ঢুকানো হলো উজানকে। উজান পকেট থেকে ব্যানসন সিগারেটের প্যাকেট বের করলো। নিঃসংকোচে তা থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চাপল। তাতে আগুন জ্বালিয়ে কয়েকটা টান দিল। একজন কনস্টেবল এগিয়ে এসে বললেন, এক্সকিউজ মি স্যার, এটা পুলিশ স্টেশন, আপনার বাড়ি না। উজান সিগারেটে আরেকটা টান দিয়ে ওপরের দিকে ধোঁয়া উড়িয়ে মাথা হালকা কাত করে কনস্টেবলের দিকে চোখ তুলে তাকালো। সো হোয়াট? কণ্ঠটা এতটাই গম্ভীর ছিল, কনস্টেবল আর কিছু বললেন না। কিছুক্ষণের ভেতরে সেখানে অভ্ররা এসে হাজির হলো। অভ্র, রায়হান, তুহিন গিয়ে অফিসারের সামনে বসল। রুহানি উজানকে খুঁজতে লাগলো। হঠাৎ কানে ভেসে আসলো পরিচিত কণ্ঠে অপরিচিত সম্বোধন। হ্যালো সুইটহার্ট, আমি এখানে। উজানের ডাক শুনে ডান সাইডে হাজতে উজানকে দেখে রুহানি ছুটে গেল সেদিকে। উজান হাত বের করে দিল। বাম হাতের সিগারেট এখনো জ্বলছে। উজানের ডান হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠল রুহানি। এই মানুষটাকে এখানে একদমই মানাচ্ছে না। উজান শীতল কণ্ঠে বলে উঠল, অনুভূতি কেমন? কিসের? রুহানি মাথা তুলে জিজ্ঞেস করল, এই যে তোর স্বামীকে হাজতে দেখে। একদমই বাজে, খুব বাজে। আপনাকে এখানে মানায় না উজান ভাই। আপনাকে খোলা আসমানে আমার সাথে মানায়। যদি আমাকে ওর আটকে রাখে? রুহানি ছলছল চোখে তাকালো উজানের দিকে। তাহলে আমিও আপনার সাথে এখানে থাকবো। কিন্তু আমাকে তো এখানে রাখা হবে না। চালান দিয়ে দিলে আমাকে বড় জেলখানা রাখা হবে। ওখানের খাবার ভালো না, বিছানা ভালো না, আর খুব মশা। আপনি যেখানেই থাকুন না কেন, আমিও সেখানেই থাকবো। আপনি পারলে আমিও পারবো। আপনার সাথে হাজার পথ পাড়ি দিতে পারবো। আপনি আমার শেষ গন্তব্য। উজান হালকা হাসলো। ভালোই কথা শিখেছিস তো। আপনার জন্যে। উজান ভ্রু তুলল। আমার জন্যে? রুহানি মাথা নিচু করে বলল, হ্যাঁ। ভালোবাসিস? এই অসময়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উজানের এমন অপ্রত্যাশিত প্রশ্নে ভেবাচাকা খেয়ে উঠল রুহানি। হকচকিয়ে উজানের দিকে তাকালো। উজান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, বাসিস? রুহানি মাথা নিচু করে উজানের হাত নিজের দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে কপালের সাথে লাগিয়ে আবার ফুপিয়ে উঠল। উজান আবার জিজ্ঞেস করল, ভালোবাসিস আমায়? রুহানি অসহায় মুখে উজানের দিকে তাকালো। কান্না আটকে বলল, এটা কোনো সময় হলো এমন প্রশ্ন জিজ্ঞেস করার? আমি কি উত্তর দেব বলেন? তুই সে উত্তর দিবি যেটা তোর মনে আছে। তুই সে উত্তর দিবি যেটা তোর জানা আছে। উজান হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে ফেলে দিল। রুহানি তাকিয়ে আছে উজানের দিকে। উজান আবারও জিজ্ঞেস করল, বল, ভালোবাসিস আমায়? রুহানির ঠোঁট উল্টে আবারও ফুপিয়ে উঠল। তার কি হয়েছে সে বুঝতে পারছে না, এত কান্না পাচ্ছে তার। রুহানি উজানের হাত কপালের সাথে ঠেকিয়ে বলল, হ্যাঁ, বাসি, ভালোবাসি আমি আপনাকে। উজানের মুখে হাসি ফুটে উঠল। বলল, তাকা আমার দিকে। রুহানি তাকালো উজানের দিকে। উজান আঙ্গুলের ইশারার কাছে আসতে বলল। রুহানি একটু কাছে এগিয়ে আসতেই উজান বাম হাত দিয়ে রুহানির মাথার পেছনে চেপে আরও কাছে আনল। মাঝে শুধু লোহার গ্রিলটা বাধা হয়ে দাঁড়ালো, কিন্তু তারা তাদের কাছে আসায় কোনো বাধা সৃষ্টি করতে পারল না। উজান শক্ত করে রুহানির ঠোঁটে শব্দ করে একটা চুমু খেল। আবারও ঠোঁটে আটকে ধরল। রুহানির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিছুটা দূরে দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল এদিকে তাকিয়েই। তাদের কাণ্ডে দুজনই হকচকিয়ে উঠল। দুইজন দুজনের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। উজান রুহানিকে ছাড়তেই রুহানি হাঁপাতে শুরু করল। মুখে সিগারেটের গন্ধে ভরে আছে। ভ্রু কুঁচকে উজানের দিকে তাকিয়ে বলে উঠল, নিজে সিগারেট খাচ্ছেন, সাথে আমাকে চুমু খেয়ে আবারও সিগারেট খাওয়াচ্ছেন? আচমকা উজান হো হো করে হেসে উঠল। রুহানি মুগ্ধ চোখে তাকিয়ে দেখল সেই হাসি। দেখুন স্যার, উজান মাহতাবের ভিডিও ভাইরাল হয়েছে, ওয়ারেন্ট এসেছে। উনাকে কমপক্ষে হলেও কিছুদিন এখানে থাকতে হবে। জনগণকে শান্ত হতে হবে। এখন উনাকে ছেড়ে দিলে আমাদের উপর প্রশ্ন উঠবে, ঝামেলা বাড়বে, বই কি কমবে না। অফিসারের কথা থামতেই অভ্র বলতে শুরু করল,
কিছু একটা ব্যবস্থা করুন অফিসার। আজকে আমার বিয়ে, কোনো ঝামেলা চাইছি না। ওকে বের করার ব্যবস্থা করুন। অভ্র স্যার, আপনি আমার কথা বুঝতে পারছেন না। পরিস্থিতি আমাদের হাতে নেই যে উনাকে আমরা ছেড়ে দিব এখন। মিস্টার মাহতাবকে কমপক্ষে কিছুদিন অবশ্যই থাকতে হবে। উনি ছাড়া পেয়েছেন, এটা প্রেসে কোনোভাবে খবর গেলে সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের সবার। আচ্ছা, আমরা যদি বাহিরে এই খবর না দেই? মানে? অফিসার তাকালেন অভ্র দিকে। মানে উজানকে আমরা নিয়ে যাব, কিন্তু এই খবর বাহিরে যাবে না। উজান কিছুদিন আন্ডারগ্রাউন্ড থাকবে। কিন্তু এখান থেকে বাহিরে গেলেই উনাকে সবাই দেখে ফেলবে। বাইরে অনেক প্রেস দাঁড়িয়ে আছে। ওকে পেছন দিক থেকে বের করার ব্যবস্থা করে দিব। পুলিশ হার মেনে নিলেন অবশেষে। উজানকে থানার পেছন দিক থেকে বের করার প্ল্যান করা হলো। স্টেশনের সামন দিয়ে উজান, রুহানি, তুহিন, রাসেল বেরিয়ে গাড়িতে উঠল। গাড়ি অনেকটা ঘুরে থানার পেছন দিকে গেল। উজান মাস্ক পরে দাঁড়িয়ে আছে। রুহানি গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল উজানের ওপর। এত শক্ত করে ধরল যেন আরও কেউ আলাদা করতে না পারে তাদের, যেন আর কেউ কেড়ে নিতে না পারে উজানকে। উজান রুহানিকে বুক থেকে উঠিয়ে দুই হাতে মুখ আজলা করে ধরে তুলে এলো পাথারি চুমু দিচ্ছে। রুহানি কেঁদেই চলছে। এতক্ষণ তার দম বন্ধ হয়েছিল। তাদের কাণ্ডে অভ্র, তুহিন, রাসেল মুচকি হাসল। বাড়ি ফেরার সময় সম্পূর্ণ সময় রুহানি উজানের সাথে লেপ্টে ছিল, যেন ছাড়লেই উজান আবারও কোথাও হারিয়ে যাবে। উজানকে বাড়িতে থাকতে বলা হলো, হোটেলে যেতে দেওয়া হলো না। সবাই ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে গিয়েছে, শুধু উজান আর রুহানি বাদে। রুহানিকে হাজার বলেও কেউ সাথে নিতে পারল না। উজান বললেও সে যায়নি। যেখানে উজান যাচ্ছে না সেখানে সে যাবে কেন? এত কষ্টের পর স্বামীকে ফিরে পেয়েছে সে, কিছুতেই এখন তাকে একা ছাড়বে না। তাদের খাওয়া দাওয়া শেষ। রুহানি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। উজান কাউসে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ ল্যাপটপটা বন্ধ করে উজান ডেকে উঠল। রুহানি, জি। বাড়িতে কেউ নেই? হ্যাঁ তো। চল প্রেম করি। রুহানি চোখ বড় বড় করে পেছনে ফিরে উজানের দিকে তাকালো। উজান কাউচে হেলান দিয়ে বসে আছে। ডান দিকে মাথা কাত করে তার দিকে তাকিয়ে আছে। ডান হাতের আঙ্গুল ঠোঁট শোয়ালো। রুহানি বুঝতে পারছে না উজানের কি হয়েছে। আজকে সারা দিন উদ্ভট নামে ডেকেছে তাকে, আবার হঠাৎ এই কথা। রুহানি অবিশ্বাস কণ্ঠে বলল, কি বলেন আপনি? বলেছি চল প্রেম করি। উজান আবারও সেই একই বাক্য বলল। রুহানি বলল, আপনার কি হয়েছে উজান ভাই? কি হবে? আপনি এমন উদ্ভট কথা কেন বলছেন? প্রেম করার কথা বুঝি উদ্ভট কথা? না, সেটা না, কিন্তু আপনি বলছেন এই সব। উজান তাকিয়ে থাকলো রুহানির দিকে। রুহানি আবারও ডেকে উঠল, উজান ভাই। চুপ, তোর কোন জন্য ভয় লাগে আমি? হ্যাঁ? উজান ধমকে উঠল। উজানের ধমকে রুহানির আত্মা কেঁপে উঠল। অবাক চোখে তাকালো উজানের দিকে। এই লোকটা মাত্রই প্রেম করার কথা বলল, আবার কিভাবে মুহূর্তে চেঞ্জ হয়ে গেল। উজান ডেকে উঠল, রুহানি জি। কাছে আয়। রুহানি ধীর পায়ে এগিয়ে গেল। উজানের সামনে যেতেই উজান রুহানির হাত টেনে নিজের কোলে বসালো। রুহানি কেঁপে উঠল। উজান রুহানির দুই হাত ধরে নিজের ঘাড়ের পেছনে রাখল। উজান গভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তোর স্বামীকে? আমার ভালোবাসা। রুহানির নির্ভেজাল স্বীকারোক্তি উজান আবারও জিজ্ঞেস করল, তোর ভালোবাসা কে? আপনি। উজান হাসল, আবার জিজ্ঞেস করল, তাহলে ভাই ডাকিস কেন? অভ্যাস তো। অভ্যাস বদলে ফেল। আচ্ছা। উজান ধীরে ধীরে রুহানির মুখের কাছে ঝুঁকল। রুহানি চোখ মুদে নিল। নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর। পর মুহূর্তে উজানের ঠোঁট ছুঁয়ে গেল রুহানির ঠোঁটে। রুহানি চোখের কোণে অশ্রু জমে উঠল। সেটা ছিল আনন্দের অশ্রু। ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দুজন যেন শপথ করছিল, এ জীবনে আর কিছু চাই না, একে অপরই যথেষ্ট। উজান তাকে আরও শক্ত করে বুকে টেনে নিল। রুহানি মাথা গুজল উজানের বুকের ভেতর। তার হৃদস্পন্দনের শব্দে হারিয়ে যেতে থাকল। উজান গলা নামিয়ে কানে ফিসফিসিয়ে বলল, তুই শুধু আমার। ওজান মাহতাবের বউ তুই, আমার বউ, একমাত্র বউ। হ্যাঁ, কেবল আপনারই। রুহানির কণ্ঠ কেঁপে উঠল। উজান রুহানির মুখ মণ্ডল, চুল, কপাল সাবধানে শুয়ে যাচ্ছিল।
রুহানির শরীর কেঁপে উঠছিল বারবার, কিন্তু প্রতিবারই সে উজানের মাঝে নিবিড়ভাবে মিশে যাচ্ছিল। আচমকা উজান রুহানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। বিছানার দিকে যেতে যেতে বাঁকা হেসে তাকালো রুহানির দিকে। রুহানির লজ্জায় উজানের ওই বুকে মিশে গেল। সেই রাতটা হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে বিশেষ রাত। ভালোবাসার অঙ্গীকারে, হৃদয়ের নিঃশব্দ স্রোতে শরীর মন একাকার হয়ে তারা জড়িয়ে গেল একে অপরের মধ্যে। আলো অন্ধকারে জন্ম নিল নতুন এক যাত্রা, শুধু উজান আর রুহানির জন্য। উজান ভাই আসবে না? হায়াত কৌতূহলী দৃষ্টিতে সুমাইয়াকে জিজ্ঞেস করল। সুমাইয়া ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, না আপু, ভাইয়া তো আসতে পারবে না। কি সমস্যা হয়েছিল জানেনই তো আপনি। হায়াতের মুখমণ্ডলে সাথে সাথেই হতাশার ছাপ ফুটে উঠল। নিঃশ্বাস ফেলে সে বলল, ও আচ্ছা, বুঝেছি। কিন্তু উজান এমন কাজ করতে গেল কেন? হঠাৎ এভাবে ওই ছেলেটাকে মারলো কেন? সুমাইয়ার নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল। সেটা তো আমি জানি না, ভাইয়া কাউকে বলেনি এই ব্যাপারে, একমাত্র ভাইয়াই বলতে পারবে। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন হামিদা। হায়াত খুশি হয়ে ডেকে উঠল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হায়াতের ডাকে থেমে দাঁড়ালেন হামিদা। স্নিগ্ধ হাসি ছড়িয়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো আছি। খেয়েছো তুমি? হ্যাঁ আন্টি, খেয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। অবাক হয়ে বললেন হামিদা। ওমা, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? হায়াত সামান্য হাসি দিয়ে জবাব দিল, আসলে বাবার কিছু কাজ আছে, তাই তাড়াহুড়ো করতে হয়েছে। হামিদা সস্নেহে মাথা নেড়ে বললেন, তাহলে তোমার বাবাকে বলো চলে যেতে। তুমি আমাদের সাথে থেকে যাও, আমাদের বাড়িতে চলো, বেরিয়ে আসবে 2 দিন, কেমন? হায়াত ইতস্তত করে বলল, না আন্টি, বাবা থাকতে দেবেন না। হামিদা হেসে জোর দিলেন, আরে আমি আর তোমার আঙ্কেল বললে তোমার বাবা রাজি হয়ে যাবেন। তুমি এসো, ভালো লাগবে। বাহ্যিকভাবে হায়াত মাথা নেড়ে অস্বীকৃতি জানালেও ভেতরে ভেতরে আনন্দে ভরে উঠল। অন্যদিকে সুমাইয়া মুখ ভার করে তাকিয়ে আছে হামিদার দিকে, মনে মনে বিড়বিড় করছে। ইনি তো দেখি সেদে সেদে নিজের ছেলের সংসারে আগুন ধরাতে চাইছেন। হামিদা চলে গেলে হায়াত আবারও জানতে চাইল, আচ্ছা, রুহানি কোথায়? ওকেও তো দেখছি না। সুমাইয়া যেন এতক্ষণে একটা মোক্ষম সুযোগ পেল। ঠোঁটে শয়তানি হাসি টেনে বলল, রুহানিও আসেনি আপু, ওর স্বামী আসেনি বলে সেও আসেনি। স্বামী ভক্ত বকি না। হায়াত বিস্ময়ে চমকে উঠল। কি বলো, রুহানির বিয়ে হয়ে গেছে? সুমাইয়া অবাক হওয়ার ভান করল। হ্যাঁ তো, কেন আপনি জানতেন না? না, একেবারেই জানতাম না তো। ওর স্বামী কি করে, আজ আসেনি কেন? সুমাইয়া এবার কথাটা ঘুরিয়ে বলল। সে হায়াতের প্রতিক্রিয়া দেখার জন্য মরিয়া হয়ে গেছে। আপনি ওর স্বামীকে ভালো করে চেনেন? হায়াতের বিস্ময় দ্বিগুণ হয়ে গেল। কি বলো, আমি ওর হাজবেন্ডকে চিনি? কে সে? সুমাইয়া এবার হেসে বলল, আরে ওর স্বামী তো উজান ভাই, ওদের প্রেমের বিয়ে হয়েছে। মুহূর্তেই হায়াতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চারপাশ যেন কেঁপে উঠল। স্তব্ধ চোখে তাকিয়ে রইল সুমাইয়ার দিকে। বিশ্বাস করতে পারছিল না সে। সুমাইয়া মনে মনে দমফাটা হেসে নিল। বেচারা হায়াত। হায়াত কাপা কণ্ঠে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি লজ্জা করছো তাই না? সুমাইয়া ঠান্ডা গলায় উত্তর দিল, মজা করব কেন, ওদের বিয়ে হয়েছে প্রায় 7 মাস হলো। হায়াতের বুকের ভেতর যেন বজ্রঘাত হলো। ভেঙ্গে পড়ল তার ভেতরে সব আশা আকাঙ্ক্ষা। সে জানতো না উজান বিবাহিত। পরক্ষণে আবার ভাবল। সো হোয়াট? রাত প্রায় 10:30 বাজে। এমন সময় নিচে গাড়ির শব্দে টের পাওয়া গেল বউ নিয়ে সকলে এসে গেছে। গাড়ির আওয়াজে কানে যেতেই রুহানি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা উজানকে ডেকে উঠল। উজান ভাই। উজান রুহানির গলার কাছে মুখ গুজে আছে। আমাদের রুহানির গলায় নাক ঘষে নরম গলায় ডাকে সাড়া দিয়ে শুধু অস্পষ্ট একটা আওয়াজ করল। রুহানি কুকড়ে উঠল, ফিস ফিস করে বলল, সবাই চলে এসেছে। গলায় মুখ রেখেই উজান আবারও অস্পষ্ট স্বরে উত্তর দিল। রুহানি তাড়াহুড়ো করে বলল, ছাড়ের নিচে যেতে হবে। না। চমকে গিয়ে রুহানি কপাল কুঁচকাল।
আরে কি বলেন এগুলো? ছাড়েন উজান ভাই, উঠবো আমি। হঠাৎ করেই উজান রুহানির ওপর শরীরটা চাপিয়ে দিল। এক হাত দিয়ে রুহানির মুখ শক্ত করে চেপে ধরল। হিস হিসে বলে উঠল, আরেকবার ভাই ডাকলে দাঁত ভেঙে দেব। মুখ চেপে ধরে থাকায় রুহানি কিছুই বলতে পারল না। তার বুকের ওপর পুরোটা ভর ছেড়ে পড়ে আছে উজান। সে নড়াচড়াও করতে পারছে না। চোখ বড় করে তাকিয়ে রইল। উজানের দৃষ্টি এবার গিয়ে আটকাল রুহানির ফুলে ওঠা ঠোঁটে। মুখ চাপা থাকার কারণে ঠোঁটগুলো আরও লালচে, আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। উজান বাঁকা হাসল। তারপর কোনো সতর্কতা ছাড়াই রুহানির ঠোঁটে দাঁত বসিয়ে দিল। রুহানি অবাক হয়ে ছটফট করতে লাগলো। উজানের হাত তার খোলা কোমরে শক্ত করে আটকে আছে। এক ফোঁটাও সরতে পারছে না। কিছুক্ষণ পর উজান ঠোঁট ছাড়ল। তারপর গভীর দৃষ্টিতে তাকালো রুহানির চোখে। রুহানির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল উজানের দিকে। উজান ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসল। তারপর ধীরে ঝুঁকে এসে আবারও আলতো করে ঠোঁটে চুমু খেল। এক মুহূর্ত পর আবারও ঠোঁট ছেড়ে তাকালো রুহানির দিকে। রুহানি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই উজান আবারও ঝুঁকে তার ঠোঁট দখল করে নিল। এবার আর ছাড়ল না। দীর্ঘক্ষণ ধরে রাখলো সেই চুমু। রুহানির বুক ওঠানামা শুরু হলো। শ্বাসরুদ্ধ হয়ে আসতে লাগলো। দম বন্ধ হয়ে আসতেই সে ছটফট করে উঠল। তখন উজান ঠোঁট ছেড়ে দিল। ছাড়া পেয়ে রুহানি হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মুখ লালচে হয়ে উঠেছে, চোখে পানি জমে গেছে। ঠিক তখনই উজান আবারও ঝুঁকে আসতে চাইল, কিন্তু রুহানি দ্রুত দুই ঠোঁট চেপে ধরল। একটার ওপর একটা রেখে শক্ত করে বন্ধ করে রাখল। তার এই কাণ্ডে উজান হো হো করে হেসে উঠল। হাসির শব্দে ঘর ভরে গেল। রুহানি অবাক চোখে তাকিয়ে রইল। উজানের হাসি দেখা মানেই যেন আকাশ থেকে চাঁদ নামিয়ে হাতে পাওয়া। এদিকে নিচে ইতোমধ্যে হইচই শুরু হয়ে গেছে। রুহানি এবার জোরে ধমক দিয়ে বলল, আরে বাবা ছাড়েন না, সবাই চলে এসেছে তো। ওখানে না গেলে সবাই কি ভাববে? উজান কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকল, তারপর ছেড়ে দিল। রুহানি ছাড়া পেতেই দ্রুত উঠে দাঁড়ালো। জামা কাপড় ঠিক করে ঘর থেকে বেরিয়ে গেল। বাহির থেকে দরজা লাগিয়ে দিল রুহানি। উজানের ঘর থেকেও বের হওয়া নিষেধ। কিছুদিন কারো সামনে যাওয়া নিষেধ। যেহেতু বাড়িতে মেহমানে ভরা, তাই তার ঘর থেকেও বের হওয়া নিষেধ। আগামীকাল সব অতিথিরা চলে যাবে, ততক্ষণ ঘরেই থাকতে হবে তার। নিচে নেমে হায়াতকে এ বাড়িতে দেখে রুহানি অবাক হলো। সুমাইয়ার থেকে সব শুনে তার শাশুড়ির ওপরে রাগ হলো। আয়েশাকে রুমে দেওয়া হয়েছে, যে যার ঘরে চলে গিয়েছে। হায়াতকে গেস্ট রুমে থাকতে দেওয়া হলো। হামিদা আসার সময় রুহানি আর উজানের জন্য খাবার নিয়ে এসেছিল। রুহানি সব খাবার গুছিয়ে ঘরে নিয়ে আসলো। উজানের সামনে একে একে সব খাবার সুন্দর করে সাজিয়ে রাখলো। রোস্ট, কোরমা, বিফ কাবাব, চিংড়ি ভুনা, আরও কিছু পদ আছে। রুহানি উজানের সামনে বসেছে। প্রথমে উজানের প্লেটে ভাত উঠিয়ে দিল। তারপর তরকারি দিতে গিয়ে জিজ্ঞেস করল, প্রথমে কি খাবেন? তোকে। রুহানি চোখ বড় বড় করে তাকালো। উজান ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, তোকে দিতে বলেছি আমি? নিজের কাজ নিজে কর, আমি আমারটা নিয়ে নিতে পারবো। রুহানি নিজের প্লেটে মনোযোগ দিল। সে কি ভুল শুনেছে, নাকি পুরোটুকু না শুনেই বেশি ভাবছে? হঠাৎ রুহানি বলল, উজান ভাই, আপনি না কেমন যেন হয়ে গিয়েছেন। উজান তাকালো তার দিকে। কেমন হয়ে গিয়েছে? কেমন যেন ঠোঁট কাটা টাইপের। আগে তো এমন ছিলেন না। আগে তো চোখ তুলেও তাকাতেন না। আগে আমার বউ ছিলি তুই? রুহানি বলদের মতো দুই পাশে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে বলতে বউ আর বোনের ভেতরে পার্থক্য আছে না? রুহানি আবার ওপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। অব্র ঘরে পা রাখতেই যেন এক প্রশান্তির ঢেউ বয়ে গেল সারা দেহে। ফুলে ভরা বিছানার মাঝে আয়েশা বড় ঘোমটা দিয়ে বসে আছে। এটা তার বউ, প্রাণের বউ, শখের বউ। বুকের ভেতর অজানা কাঁপন ছড়িয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে বিছানার দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন মনে হচ্ছিল সে যেন কোনো এক অজানা জাদুমাখা জগতে প্রবেশ করেছে। আয়েশার দিকে তাকিয়ে নিজের অজান্তে ঠোঁট থেকে সুর ভেসে এলো, এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে, দেনা ঠাই একটু হেসে ভালোবেসে। সুর ভেসে ওঠা সেই কথাগুলো যেন ঘরের চার দেয়ালে প্রতিধ্বনিত হলো। আয়েশা ঘোমটার আড়ালে সামান্য কেঁপে উঠল। অভ্র কাছে গিয়ে বিছানায় বসল।
আয়েশার আঙ্গুলগুলো কাঁপতে কাঁপতে আঁচল মুঠোয় চেপে আছে। অভ্র সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী? ঘড়ির কাঁটা ঠিক 3টায় গিয়ে ঠেকেছে। ওয়াশরুমে দরজা ঠেলে বেরিয়ে এলো আয়েশা। ভেজা চুল তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখা। অভ্র বিছানায় বসেছিল, পা ফ্লোরে ঝুলেছে। 2 হাত দিয়ে বিছানার ধার চেপে ধরে শরীরটা হালকা পেছনে হেলান দিয়ে আছে। আয়েশা বেরিয়ে আসতেই অভ্র মিটিমিটি হাসল। তার হাসি দেখে আয়েশার বুক ধরফর করে উঠল। এই লোকের হাসি মানে ভয়ঙ্কর হাসি। হাসির পেছনে লুকিয়ে আছে শয়তানি বুদ্ধি। আয়েশা আর চোখে তাকিয়ে এগিয়ে আসতেই অভ্র আচমকা দাঁড়িয়ে গেল। অভ্র এগিয়ে এসে বলল, চলো ছাদে যাই। আয়েশা চমকে উঠল। এত রাতে ছাদে? আয়েশা বলে উঠল, এত রাতে ছাদে যাবেন? মাথা খারাপ নাকি? আরে রাতেই তো ছাদে যেতে হয়। শেষ প্রহরের ছাদের নীরবতা, ঠান্ডা বাতাস, চারপাশের অন্ধকার সব মিলিয়ে একেবারে অন্যরকম পরিবেশ। এই সময় ছাদ হয়ে যায় প্রেম করার জন্য মোক্ষম জায়গা। আয়েশা ভ্রু কুঁচকে গেল। প্রেম করার জন্য ছাদ মোক্ষম জায়গা? তাহলে কি এই লোক এতক্ষণ কি করলো রুমের ভেতরে? আয়েশা বলল, আমি যাব না, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। অভ্র হাত ধরল আয়েশার, টেনে নিয়ে যেতে যেতে বলল, ঘুমের জন্য সারাদিন পড়ে আছে, রাতটা আমার সাথে জেগে কাটাও। যদি সকালে উঠা নিয়ে বাড়ির লোক কি বলবে এর ভয় থাকো, তাহলে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার বাড়ির লোক জানে অনেক পরিশ্রমের ফল তুমি, অবশ্যই এত সহজে ছাড়ব না। অভ্রর কথায় আয়েশা হতবাক না হয়ে পারল না। এ লোক এত ঠোঁট কাটা। ছাদে পা রাখতেই মন জুড়িয়ে গেল। ঠান্ডা হাওয়া এসে গা ছুঁয়ে গেল। সঙ্গে সঙ্গে শরীর কেঁপে উঠল আয়েশার। গোসল করার পর থেকেই শরীর ঠান্ডা ছিল। তার ওপর মধ্যরাতের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো কাঁপন ধরিয়ে। ছাদটা বিশাল। দরজার পাশে সাদা বাল্ব জ্বলছে। আলোয় ছাদের অর্ধেকটা আলোকিত, বাকি দিকটা অন্ধকারে ঢাকা। অভ্র আর আয়েশা ছাদের বাম দিকে এগিয়ে গেল। রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো অভ্র। আয়েশাকে সামনে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল অভ্র। অভ্র বলে উঠল, বুঝলে আয়শা বিবি? অভ্র থেমে গেল। অভ্রকে থামতে দেখে আয়েশা জিজ্ঞেস করল, কি হলো বললেন না যে? তুমি শুনতে চাও? অবশ্যই। তাহলে শুনো। অভ্র গম্ভীর কণ্ঠে খুব সিরিয়াস হয়ে বলে উঠল, বুঝলে আয়শা বিবি, আমাদের খুব দ্রুত প্রসেসিং শুরু করতে হবে। আয়েশা ঠিক বুঝল না তার কথা, জিজ্ঞেস করল, কিসের প্রসেসিং? আবার কিসের? অবশ্যই বাচ্চার। ছোট ভাগ্নের থেকে গুনে গুনে 7 বছরের বড় হয়েও আমার আগে ওর বাচ্চা হয়ে যাচ্ছে, ভাবা যায়? আশ্চর্য, আশ্চর্য, বড়ই আশ্চর্যের বিষয়। এটা কি আমার ব্যর্থতা না বলো? এবার যদি উজাইনার আগেও বাচ্চা হয়ে যায়, তখন তো সবাই আমার পুরুষত্বের দিকে আঙুল তুলবে। এক নাগারে কথা শেষ করে থামল অভ্র। আয়েশা হতভম্ব হতেও ভুলে গেল যেন এই মানুষটা এত কথা জানে। সবার সামনে তো কেমন গম্ভীর মুখে থাকে, কথাও বলে গুনে গুনে, খুব হিসাব করে। অভ্র আবার বলল, না না না, উজানকে এবার আগে হতে দেওয়া যাবে না, আমাকে ফার্স্ট হতে হবে। বলেই এবার সে আয়েশাকে ছেড়ে হাত টেনে ধরল। চলো আমরা এখন থেকেই প্রসেসিং শুরু করি। আয়েশা চরম বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিল। উফ, থামেন তো আপনি, আশ্চর্য, চুপচাপ দাঁড়ান। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল বিছানার সাথে হেলান দিয়ে উজান বসে ফোন ঘাঁটছে। রুহানি ডাক দিল, উজান ভাই। রুহানির ডাকে উজানের কোনো সাড়া পাওয়া গেল না। রুহানি আবার ডাকল, ও উজান ভাই। উজান চোখ তুলে তাকালো। রুহানি হালকা হেসে বলল, চলেন যাই। উজান ভ্রু তুলে বলল, কোথায়? রুহানি হেলতে দুলতে গিয়ে উঠল। চলো না যাই, বসি নিরিবিলি, দুটো কথা বলি নিচু গলায়। আজ তোমাকে ভোলাবো আমি আমার মিষ্টি কথা মালায়। উজান হেসে উঠল, জিজ্ঞেস করল, কে চাস খুলে বল। রুহানি মুখ গম্ভীর করার চেষ্টা করে বলল, কি খুলবো? উজান বাঁকা হেসে বলল, ইয়োর উইশ, এনিথিং অর এভরিথিং। রুহানি থতমত খেল, আবার বলল, চলেন আমার সাথে। কোথায়? ছাদে। উজান চমকে উঠল। পাগল নাকি? কয়টা বাজে দেখেছিস? এত রাতে ছাদে কি? রুহানি ঠোঁট ফুলিয়ে বলল, চলেন না প্লিজ। আমার অনেক দিনের শখ ছিল রাতে ছাদে যাব, কিন্তু একা একা যেতে ভয় করে। এখন যেহেতু আপনি আছেন তাহলে আর ভয় কিসের? উজান মাথা নাড়িয়ে উঠে বসল। চল।
রুহানি খুশি হয়ে উজানের পেছনে পেছনে গেল। ছাদে উঠে তারা ডান দিকে গেল। রুহানি বড় করে শ্বাস নিয়ে বলল, আহ শান্তি। রুহানির পেছনে এসে দাঁড়ালো উজান। রুহানির পিঠ এসে ঠেকলো উজানের বুকে। উজান নিচু হয়ে রুহানির ঘাড়ে থুতনি রাখল। 2 হাত দিয়ে রুহানির কোমর জড়িয়ে ধরল, মিশিয়ে নিল নিজের সাথে। রুহানি হেসে উজানের হাতের ওপর হাত রাখল। কিছুক্ষণ সবকিছু নীরবতা থাকার পর রুহানি আচমকা প্রশ্ন করল, আপনি কখনো প্রেম করেছেন উজান ভাই? না, সোজা সাপটা জবাব দিল, কেন? প্রয়োজন পড়েনি তাই। প্রয়োজন পড়েনি কেন? ঘরে বউ পাচ্ছিলাম, তাই বাইরে নজর যায়নি। রুহানি চমকে উঠল, পেছনে ঘুরে দাঁড়ালো। এখন উজান আর সে মুখোমুখি। উজান সারল না রুহানিকে, ওভাবেই দাঁড়িয়ে রইল। রুহানি পিঠ ঠেকালো রেলিংয়ের দেয়ালে। রুহানি জিজ্ঞেস করল, ঘরে বউ পালছিলেন মানে? তোকে পাচ্ছিলাম তো। রুহানি থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মানে মানে আপনি? শাট আপ। রুহানির কথা শেষ হওয়ার আগে উজান থমকে উঠল। রুহানি থতমত খেল, চোখ পিটপিট করে তাকালো। যদিও অন্ধকারের ভেতরে কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। দরজার পাশে লাইটের আলো হালকা এদিকে এসে পড়েছে। রুহানি উজানের দিকে তাকিয়ে রইল। ঘরে এত সুন্দর একটা আইটেম থাকতে সে কিভাবে বাহিরের পচা মাছে মুখ দিয়েছিল তার মাথায় ঢুকে না। আসলেই সে একটা বলদ ছিল। উজান ভাই ঠিকই বলে, সে একটা বলদ। তার মানে উজান ভাই আগে থেকেই তাকে ভালোবাসে। রুহানি বাকরুদ্ধ হয়ে গেল, কিছু বলতে যাবে তার আগেই উজান তার মুখ বন্ধ করে দিল, দাঁত বসিয়ে দিল তার ঠোঁটে। রুহানি খামচে ধরল উজানের বুকের দিকের শার্ট। উজান ছেড়ে দিল। রুহানি তেতে উঠে বলল, সমস্যা কি ভাই? এভাবে হুটহাট কামড়ে ধরেন কেন? আমাকে কি খাবার মনে হয় আপনার? উজান বলল, খাবার কেন হবে? মিষ্টি বল, মিষ্টি আমার ব্যক্তিগত সুইট। রুহানি অবাক না হয়ে পারল না। কিছুদিন ধরে দেখছে উজান ভাই একদম চেঞ্জ। তার সাথে থাকলে কেমন উলট পালট করে দেয় তাকে। উজান আবারও তার ঠোঁট দখল করে ফেলল। রুহানির হঠাৎ নজর গেল দরজার দিকে। মাত্রই তুহিন আর ইফরাত ভেতরে ঢুকল। চমকে উঠল রুহানি। ছটফট করে উজানকে ছাড়াতে গেলে উজান ছাড়ল না। ওর 2 হাত শক্ত করে ধরে ফেলল। তুহিন আর ইশরাত উজান আর রুহানিকে এখানে এভাবে দেখে সেখানেই থমকে দাঁড়ালো। চোখ বড় বড় হয়ে গেল তাদের। একে অপরের দিকে তাকালো। রুহানি না পেরে উজানের ঠোঁট কামড়ে ধরল। আলতো করেই কামড়েছে। উজান তাও ছাড়ল না। রুহানি এবার জোরে কামড়ালো। উজানের নিচের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসলো। উজান অবাক হয়ে ছেড়ে দিল। অবাক চোখে তাকালো রুহানির দিকে। রুহানি দাঁতে দাঁত চেপে হিস ফিসিয়ে পড়ল। পেছনে তাকান আর আমাকে ছাড়েন। উজান ছাড়ল না, তবে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। উজানকে তাকাতে দেখে তুহিন দাঁত কেলিয়ে হেসে উঠল। তুহিন আর ইশরাতকে দেখে উজান ছিটকে সরে আসলো। উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর এত রাতে এখানে কেন? তুহিন দাঁত কেলিয়ে সেভাবেই জবাব দিল, ছাদ কি তোমার বাপের? ও না, তোমার বাপেরই তো। যাই হোক, ছাদ কি তোমার একার বাপের? আমাদের কথা ছেড়ে আগে নিজের কথা বলো। এত আমরা প্রেম করতে আসছে। উজান সোজাসাপটা উত্তর দিল। ইশরাত লজ্জায় তুহিনের পেছনে দাঁড়িয়ে আছে। রুহানিও লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখল। তুহিন আরও কিছু বলতে যাবে, এমন সময় দেখা গেল বাম পাশ থেকে অভ্র আর আয়েশাও এগিয়ে আসছে। তারা আওয়াজ পেয়ে এগিয়ে এসেছে। উজান তুহিন চোখ বড় বড় করে তাকালো অভ্র দিকে। মাঝে দরজার সামনে তুহিন আর ইশরাত, আর ডান পাশে উজান আর রুহানিকে দেখে অভ্রর ফ্রু কুঁচকে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, তোরা এখানে কেন? এই সময় অভ্রকেও আশা করেনি কেউ। সবাই অবাক হয়ে একে অপরের দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। এই সময় কেউ কাউকে আশা করেনি। তুহিন বলল, আরে শুভ্র চাচা, আপনিও কি এখন প্রেম করতে এসেছেন? কিন্তু আজকে না আপনার বাসরাত। ইশরাত পেছন থেকে তুহিনের কোমর খামচে ধরল। ব্যথায় কুকড়ে উঠল তুহিন। পেছনে ফিরে বলল, কি হয়েছে জান? খামচি মারো কেন? ইশরাত দাঁতে দাঁত চেপে বলল, চুপ করো অসভ্য লোক। ইশরাতের মাথায় তোয়ালে পেঁচানো, আয়েশার মাথাতেও তোয়ালে পেঁচানো। রুহানি ছোট আওয়াজে বলল, আশ্চর্য, দুইজনের মাথাতেই টাওয়াল পেঁচানো। উজান থমকে উঠল। বলদ, চুপ কর, তোর মাথায় পেঁচানো। রুহানি মাথা চেপে ধরল। আসলেই তো। অভ্র বিড়বিড় করল,
শান্তিতে বউ নিয়ে একটু ছাদেও আসা যাবে না? এখন তো দেখছি বউ নিয়ে রাতে ছাদে আসার জন্য হলেও একটা ব্যক্তিগত ছাদ বানানো লাগবে। আয়েশা ওর শার্ট টেনে ধরল। অভ্র ফ্রিতেই বলে উঠল। ঘরে চলুন। অভ্র আয়েশার হাত ধরে আর চোখে সবার দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে বেরিয়ে গেল। তুহিন দাঁত বের করে হেসে বলল। চাচা লজ্জা পাইছে। ইশরাত ফিস ফিস করে বলল। চুপ করো না বাল। তুহিন বউয়ের দিকে অসন্তুষ্ট চোখে একবার তাকিয়ে আবারও উজানের দিকে তাকালো। উজান ভ্রু তুলে তাকিয়ে আছে। তুহিন বলল। ভাই, আপনি যাবেন না নিচে? দুইজন জোড়া কবুতর তো ভালোই সময় কাটাইলেন এতক্ষণ, এবার আমাদের একটু থাকতে দেন প্লিজ। উজান রুহানির হাত ধরে নিয়ে চলে গেল ছাদ থেকে। এতক্ষণে যেন ইশরাত হাঁপ ছেড়ে বাঁচল। ঘুরে এসে তুহিনের সামনে দাঁড়িয়ে তার শার্টের কলার চেপে ধরল। হিস হিসিয়ে বলে উঠল। তুমি ভালো হবে কবে সেটা বলো। মানুষজন দেখো না, উল্টাপাল্টা কথা বলো কেন? লজ্জা করে না? তোমরা জন্মগত নির্লজ্জ সেটা না হয় বুঝলাম, অন্তত আমাদের কথাটা একবার ভাবো। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। তোমরা মেয়েরা এত লজ্জা নিয়ে ঘুমাও কেমনে? এত লজ্জা থাকলে আমি ক্রিকেট টিম বানাবো কিভাবে? আছো আকাশে মেঘ জমেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে এবার। তুহিন সেদিকে তাকিয়ে বলল। শালা বৃষ্টিও আমাদের প্রেম সহ্য করতে পারছে না। সকালে খাবার খেয়ে অতিথিরা একে একে সবাই বেরিয়ে গেল। সুমন হাফিজ বাবা চাচাদের সাথে খেয়ে উঠে গিয়েছে। এবার বাড়ির ছেলে মেয়েরা খেতে বসেছে। সামিয়া, ইরা, তার পাশে হায়াত, সুমাইয়া, সুমাইয়ার পাশে রাসেল, তাদের সামনে আয়েশা, অভ্র, তুহিন, ইশরাত। উজান আর রুহানিও আসলো সে সময়। সুমাইয়াদের সামনে বসল। উজানের দিকে তাকিয়ে সুমাইয়া চমকে উঠল। জোরে চেঁচিয়ে বলে উঠল। উজান ভাইয়া, তোমার নিচের ঠোঁটে কি হয়েছে? এভাবে ফুলে আছে কেন? কেটেছে কিভাবে? সুমাইয়ার কথাই সবাই উজানের দিকে তাকালো। উজান থমকে গেল। রুহানি লজ্জায় হাঁসফাঁস করে উঠল। তুহিন শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল। ভাইয়ের ঠোঁটে মধু লাগানো ছিল, তাই মৌমাছি কামড়ে দিয়েছে। এই লোক জীবনেও শুধরাবে না। তুহিনের কথায় সুমাইয়ার চোখ বড় বড় হয়ে গেল। কি বলো? মৌমাছি কোথা থেকে আসলো বাড়িতে? এটা যেই সেই মৌমাছি না, বড় মৌমাছি ছিল। তুহিন আবারও বলল। উজান পা দিয়ে লাথি মারল তুহিনকে। সুমাইয়াকে বলল। চুপচাপ খা। সুমাইয়া আর কিছু বলল না। হঠাৎ রুহানির দিকে নজর গেল। রুহানির গলার থেকে হালকা ওড়না সরে গিয়েছে। সুমাইয়া সেদিকে তাকিয়ে আবারও জোরে বলে উঠল। রুহানি, তোর গলায় কি হয়েছে? ওরকম কাছে হয়ে আছে কেন? এবার সবার নজর গিয়ে রুহানির ওপর পড়ল। রুহানি ছটফট হাতে গলা ঢেকে ফেলল। উজান বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলল। হায়াত চট করে তাকালো রুহানির দিকে। দুই পা দিয়ে খামচে ধরল ফ্লোর। প্লেট শক্ত করে ধরল। শুকনো ঢোক গিলল। চুপ কর তুই। সবার এদিকে ওদিকে নজর যায় কেন তোর এত? মানুষের চোখ তো না, যেন বাজ পাখির চোখ। এবার রাসেল ধমকে উঠল সুমাইয়াকে। রাসেলের ধমক খেয়ে বিড়বিড় করে খেতে শুরু করলো সুমাইয়া। তার ভুল কিসে সে বুঝতে পারছে না। দুপুর 2টার দিকে রফিকুল সাহেব বাড়িতে এসে হাজির হলেন। এই অসময়ে তাকে বাড়িতে কেউ আশা করেনি। রফিকুল সাহেব উজানের হাতে ফ্লাইটের টিকিট ধরিয়ে দিয়ে বললেন। রাত 8টায় তোমার ফ্লাইট, সব গুছিয়ে নাও। উজান অবাক চোখে চেয়ে রইল। বলল। ফ্লাইট? কিসের ফ্লাইট? হঠাৎ কোথায় যাব? থাইল্যান্ড যাবে তুমি 1 মাসের জন্য। বাড়িতে থাকা তোমার জন্য সেফ না। কিছুদিনের জন্য দেশের বাইরে যাও, আর আমাদের বিজনেসের কিছু কাজ আছে, করে আসো। কিন্তু বাবা, এভাবে কিভাবে যাব? উজান নাখুশ করল। এখন নিজের ঘরে যাবে, লাগেজ বের করবে, লাগেজে 1 মাসের পোশাক গুছিয়ে নেবে। 6টা বাজলে গাড়িতে করে এয়ারপোর্টে যাবে, সেখান থেকে প্লেনে উঠে সোজা থাইল্যান্ড চলে যাবে। সহজ না? এই তো, এইভাবেই যাবে। রফিকুল সাহেব সুন্দর করে গুছিয়ে বলে দিলেন কিভাবে যেতে হবে। রফিকুল মাহতাবের কথায় সবাই হেসে উঠল। উজানের বিরক্তিতে কপাল ভাঁজ পড়ল। রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। রুহানিও পেছন পেছন আসলো। বেশি দেরি নেই, এখনই সব গুছিয়ে ফেলতে হবে। ঘরে এসে রুহানি উজানের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আগের বারের মতো বিদেশ গিয়ে আবারও ভুলে যাবেন না তো? উজান তাকালো রুহানির চোখের দিকে, শান্ত কণ্ঠে বলে উঠল। আগেরবারের মতো আবারও সে একই প্রশ্ন করব? অবশ্যই। রুহানি ছটফটিয়ে বলে উঠল। উজান ঝুঁকল রুহানির দিকে, চোখের দিকে তাকিয়ে বলে উঠল। আমি দূরে গেলে কষ্ট হবে তোর? রুহানি উজানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল।
আমার অনেক কষ্ট হবে উজান ভাই। আপনি না থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। আমি একা থাকতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমার কষ্ট হবে না কেন বলেন? উজান স্নিগ্ধ হাসল। গতবার রুহানি যেভাবে বলেছিল ভালোবাসি না, ঠিক একইভাবে এখন বলছে ভালোবাসি। একেই বলে সময়। রুহানি উজানের হাসতে থাকা চোখের দিকে তাকিয়ে মন্থর কণ্ঠে বলে উঠল। আরেকটা কথা বলবো উজান ভাই। উজান বলল, বল। আপনার চোখে অদ্ভুত এক নেশা আছে। সেই চোখে একবার তাকালে বাহ্যিক নেশার প্রয়োজন হয় না। আপনার চোখই যেন নেশার সমুদ্র, মাতাল করে রাখে দৃষ্টি, ডুবিয়ে রাখে হৃদয়। উজান শক্ত করে জড়িয়ে ধরল রুহানিকে, হেসে উঠল। তাই নাকি? আমার বউ তো দেখি দিন দিন পেকে যাচ্ছে। গায়ে নাকি? রুহানিও জড়িয়ে ধরল উজানকে, বলল, আপনি পাকিয়েছেন ফরমালিন দিয়ে। সন্ধ্যা 6টা বাজে। উজান রেডি হয়ে নিচে নেমে আসলো। অভ্র রেডি হয়ে আসলো। অভ্র এগিয়ে দিতে যাবে। গাড়িতে উঠে বসতেই হায়াত এগিয়ে আসলো। হামিদা অভ্রকে বললেন, যাওয়ার পথে হায়াতকেও দিয়ে এসো। মেয়েটাকে এত করে বললাম আরও 2টা দিন থেকে যেতে, কিন্তু কিছুতেই থাকলো না। হায়াতও সাথে যাচ্ছে শুনে রুহানির গা জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে চুপ করে রইল সে। রুহানি এগিয়ে জানালায় ঝুঁকে বলল, সাবধানে যাবেন, সাবধানে থাকবেন। উজান বলল, দ্রুত চলে আসবো। রুহানির চোখে পানি চিকচিক করছে। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উজান ডান হাত দিয়ে তা আলগোছে মুছে দিল। গাড়ি চলতে শুরু করলো। দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। আমার উজানকে লাগবে বাবা, যে কোনো মূল্যেই হোক না কেন, আমার উজানকেই চাই। হায়াতের কাণ্ডে জালাল শেখ বাকরুদ্ধ হয়ে গেলেন। মাথা খারাপ তোমার হায়াত? অবাক হয়ে প্রশ্ন করলেন জালাল শেখ। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার উজানকে লাগবে বাবা। হায়াত অস্থির হয়ে বলল, হায়াত রিল্যাক্স হও মা, উজান বিবাহিত। তুমি কি বলছো? তুমি নিজে বুঝতে পারছো? হায়াত বলল, সো হোয়াট, বিবাহিত তো কি হয়েছে? আমি কিচ্ছু জানি না বাবা, আমার ওকেই লাগবে। তুমি 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 ওই রুহানিকে মেরে ফেলো বাবা। হায়াত। জালাল শেখ ধমকে উঠলেন। হায়াতের হাতের কাছে যা পাচ্ছে সব ছুঁড়ে মারছে। অস্থিরভাবে হাত পা ছুড়ছে, জিনিসপত্র ভাঙছে। তার দম বন্ধ হয়ে আসছিল মাহতাব বাড়িতে যতক্ষণ ছিল। আর যখন সকালবেলায় উজান আর রুহানিকে একসাথে দেখল, তার ইচ্ছে করছিল রুহানিকে গলা টিপে মারতে। আর রুহানির গলার দাগটা, উজানের ঠোঁট কাটা, ও সব বুঝেছে। নিজের বাড়িতে এসেই সে পাগলামি শুরু করে দিয়েছে। তার যে করেই হোক উজানকে লাগবে, যে কোনো মূল্যেই হোক তার উজানকেই চাই। পাশে থাকা কাচের জগটা তুলে এক আছাড় মারল। জালাল শেখ হতভম্ব হয়ে আছেন হায়াতের কাণ্ডে। হায়াতকে কখনো এমন রূপে দেখেনি সে। হায়াত সর্বদা শান্তশিষ্ট একটা মেয়ে। হায়াত পাশে থাকা ছুরি হাতে তুলে নিল। ডান হাতে ধরে বাম হাতে চেপে ধরল। জালাল শেখ হকচকিয়ে গেলেন। হায়াত হাতে ছুরি চেপে ধরে বলল, উজানকে আমার চাই বাবা, ওরে ছাড়া আমি বাঁচবো না। উজানকে আমার কাছে এনে দাও। রুহানের পাশে আমি ওকে দেখতে পারছি না। জালাল শেখ হার মানলেন মেয়ের কাছে। তাকে শান্ত করার চেষ্টা করলেন। শান্ত হও হায়াত, তুমি যা বলবে তাই হবে। আমার একমাত্র মেয়ে যেটা চাই সেটা না দেওয়ার সাধ্য আমার নেই। উজান তোমায়ই থাকবে। বাবার কথায় হায়াত একটু শান্ত হলো। রাত তখন 10টা বাজে। আকাশের অবস্থা ভালো না, মেঘ গর্জন করছে থেকে থেকে। অভ্র বাড়ি ফিরে এসেছে। রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে গেল। গভীর রাত হয়ে গিয়েছে। বাড়ির প্রতিটা মানুষ ঘুমিয়ে গিয়েছে। রুহানি গভীর ঘুমে নিমজ্জিত। হঠাৎ উদরে কারো হাতের স্পর্শ অনুভব হলো। মুখের ওপর নিঃশ্বাস আশ্রে পড়ছে। কোমরে হাত স্পষ্ট গাঢ় হচ্ছে। ঘুমের ঘোরে রুহানি অস্পষ্ট টের পাচ্ছে। এবার বাম পাশের ঘাড়ে নিঃশ্বাসের প্রগাঢ়তা বৃদ্ধি পাচ্ছে। ঠোঁট ছুঁয়ে যাচ্ছে ঘাড়ে। হঠাৎ রুহানি ঘুমের ঘোরেই সজাগ হলো। জোরে শ্বাস নিল। এটা তো উজানের ঘ্রাণ না, তাহলে এটা কে? তড়াক করে চোখ খুলল। নিজের ওপর কোনো পুরুষের অবস্থান দেখে চমকে উঠল। এটা উজান না, তাহলে কে? হাত দিয়ে ধাক্কা দিল, চিৎকার করে উঠল, কে? লোকটা সেকেন্ডের মধ্যে ভেতরের ঘর থেকে বেরিয়ে গেল। রুহানি অস্থির হয়ে আবারও চেঁচিয়ে উঠল, কে? পুরো রুম অন্ধকার হয়ে আছে। অন্ধকারে দেখা গেল না সে কে ছিল। কে ছিল লোকটা? তার সাথে কি করছিল? আল্লাহ! রুহানি ছটফট করে উঠল।
হাত পা কাঁপতে শুরু করলো। কে ছিল এই লোকটা? অস্থির হয়ে উঠল রুহানি, ফুঁপিয়ে উঠল। 2 পা ভাঁজ করে 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে। পুরো শরীর কাঁপছে তার। এত রাতে নিজের ঘর থেকে একটা লম্বা গড়নের পুরুষকে হন্তদন্ত পায়ে বেরোতে দেখে উজান সেখানেই থমকে গেল। কিছু ভাবার আগেই হঠাৎ রুহানির চিৎকার ভেসে আসলো। উজান এক দৌড়ে ওপরে উঠে আসলো। রুহানিকে এভাবে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে বুঝতে একটুও দেরি হলো না তার। দ্রুত পায়ে এগিয়ে এসে রুহানিকে জড়িয়ে ধরল। হঠাৎ ধরায় রুহানি ভয় পেয়ে ছিটকে সরে আসলো, চিৎকার করে উঠল। কে? উজান রুহানিকে টেনে এনে জড়িয়ে ধরল। রুহানি, আমি। শান্ত হও জান। প্রিয় পুরুষের ঘ্রাণ পেতেই রুহানি শক্ত করে জড়িয়ে ধরল উজানকে, ফুঁপিয়ে কেঁদে উঠল। ওটা কে ছিল উজান ভাই? ওটা ওটা আপনি ছিলেন না, তাহলে ওটা কে ছিল? উজান রুহানির মাথা শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখল। কেউ না, কেউ ছিল না ওটা। শান্ত হ, ভুল দেখেছিস তুই। না না, আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট অনুভব করেছি ও আমায় বাজেভাবে ছুঁয়েছে উজান ভাই। রুহানির গলা কাঁপছে, উজানের কপালের রগ দপদপ করছে, মুখ নীল হয়ে গিয়েছে, হাতের শিরা জেগে উঠেছে, চোখ লাল হয়ে গিয়েছে রাগে। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। সে রুহানিকে ধরে শুয়ে পড়ল, বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, ভুল দেখেছিস তুই। স্বপ্ন ছিল। শান্ত হ জান, কিছু হয়নি। এভাবে কাঁদিস না, আমি মরে যাব। রুহানি গুনগুন করে কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে গেল। কিন্তু ঘুম হলো না শুধু উজানের। আকাশের আবহাওয়া খারাপ হওয়ার কারণে আজকে ফ্লাইট অফ করা হয়েছিল। অভ্রকে আগে পাঠিয়ে দিয়েছিল সে, সাথে বলে দিয়েছিল যেন বাড়িতে এই ব্যাপারে না বলা হয়। সে রুহানিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। সে তার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিল একটা কাজে। সেখান থেকে ফিরতে এত রাত হয়ে গিয়েছে। রাস্তায় ছিল প্রচুর জ্যাম। সকালে ঘুম ভাঙতেই সামনে উজানকে দেখতে পেল রুহানি। তাকে তাকাতে দেখে উজান গম্ভীর কণ্ঠে বলল, ঘুম ভেঙেছে? দ্রুত উঠে পড়, ফ্রেশ হয়ে খাবি, চল। রুহানি জিজ্ঞেস করল, আপনি ফিরে এসেছেন কেন? ফিরে আসেনি, আবহাওয়া খারাপের কারণে ফ্লাইট অফ ছিল। সন্ধ্যায় ফ্লাইট। রুহানি বলল। ও আচ্ছা। রুহানি ফ্রেশ হয়ে আসতেই দুইজনে নিচে নেমে আসলো। নিচে বাবা চাচারা সব পরিবারের সবাই উপস্থিত আছে। উজান অন্য দিনের তুলনায় আজকে বেশি গম্ভীর হয়ে আছে। সবার দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, রায়হান কোথায়? এত বড় বেয়াদব হয়েছ তুমি যে বড় ভাইয়ের নাম ধরে ডাকছো। দিন দিন কোন পর্যায়ে চলে যাচ্ছ তুমি একবার ভেবে দেখেছো? রফিকুল মাহতাব ধমকে উঠলেন। উজান তার কথায় কোনো জবাব দিল না। সে হামিদা বেগমের দিকে তাকালো, জিজ্ঞেস করল, তোমার বড় ছেলে কোথায়? সে তো ঘরে ঘুম মনে হয়। হামিদা জবাব দিলেন। উজান আর কোনো কথা না বলে আবার ওপরে উঠে গেল রায়হানের ঘরের দিকে। সবাই একে অপরের দিকে তাকালো। আবার কি হয়েছে এই ছেলের? রায়হানের ঘরের সামনে এসে থামল উজান। ঘরের দরজা এক লাথি দিয়ে খুলে ফেলল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো রায়হান চমকে পেছনে ফিরল। উজানকে এখানে দেখে অবাক হয়ে গেল। উজান দ্রুত পায়ে এগিয়ে আসলো। রায়হান কিছু বলার পূর্বেই উজান সর্বশক্তি দিয়ে ওর মুখে ঘুষি মারল। রায়হান ছিটকে পেছনে হেলে গেল, নাক ফেটে রক্ত বেরিয়ে আসলো। অবাক চোখে উজানের দিকে তাকাতেই উজান এবার সর্বশক্তি দিয়ে পেট বরাবর লাথি মারল। রায়হান গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের ওপর। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে গুড়িয়ে গেল, সব রায়হানের ওপরে পড়ল। ওপরে ভাঙচুরের আওয়াজে পেতেই সবাই চমকে উঠল। হামিদা বলে উঠলেন, উপরে কিসের আওয়াজ হলো? সবার আগে রুহানি ছুটে গেল। রুহানির পেছন পেছন সবাইও ছুটে গেল। উজান রায়হানের কলার টেনে উঠালো। আচমকা হামলায় রায়হান বাকরুদ্ধ হয়ে গিয়েছে। রায়হান উল্টো প্রতিউত্তর করার আগে উজান এবার তাকে নিচে ফেলে পাশ থেকে কাঠের চেয়ার নিয়ে রায়হানের পিঠে আছাড় মারল। রায়হান মুখ দিয়ে আওয়াজটুকুও বের করতে পারল না। উজান তার ডান হাত পা দিয়ে পাড়িয়ে ধরল, অন্য পা দিয়ে গলা চেপে ধরল। এতক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। রায়হানকে এই অবস্থায় দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। সকলের মুখের ভাষা যেন হারিয়ে গেল। আল্লাহ, উজান কি করছে সেগুলা? হামিদা চেঁচিয়ে উঠলেন। রফিকুল সাহেব হতভম্ব হয়ে গেলেন। রাফিদ মাহতাব, আফতাব মাহতাব চেঁচিয়ে উঠলেন। রুহানি সেখানেই থমকে গেল। সে বুঝে গিয়েছে উজান কেন এমন করছে। তুহিন রাসেল গিয়ে উজানকে টেনে ধরল, কিন্তু তাদের টানাটানিতে কোনো কাজই আসলো না।
উজান ওদের দুজনকেই ছাড়িয়ে রায়হানের মুখ বরাবর জোরে জোরে পরপর কতগুলো লাথি মারল। রায়হানের মুখের নকশা বদলে গেল। রফিকুল সাহেব এগিয়ে এসে উজানকে টেনে সরালো। উজানের গালে পরপর কয়েকটা থাপ্পড় মারল। রুহানি এগিয়ে আসতে গেলে হামিদা রুহানির হাত টেনে ধরল। রুহানি অসহায় চোখে তাকালো হামিদার দিকে। অভ্র গিয়ে রফিকুল সাহেবকে থামালো। রফিকুল সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে উজানের দিকে। উজানের চোখ ফেটে যেন রক্ত বেরিয়ে আসবে। হাত আর কপালের রগ দপদপ করছে, নাক ফুলে আছে। রফিকুল সাহেব চেঁচিয়ে উঠলেন, তোকে জন্ম দেওয়াটাই আমার জন্য চরম ভুল হয়েছে। জন্মের সময় তোকে মেরে ফেলা দরকার ছিল। তুই তুই একটা রাগে গলা কাঁপছে রফিকুল সাহেবের। উজান লাল চোখ নিয়ে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা মুখ লাল হয়ে আছে তার। হামিদা ছুটে গেলেন রায়হানের কাছে। রায়হান জ্ঞান হারিয়েছে, তাকে ধরে কেঁদে চলছেন। চেঁচিয়ে উঠলেন, আমার ছেলের চোখ খুলে না কেন আল্লাহ? রাফিদ মাহতাব, আফতাব মাহতাব রায়হানকে এসে ধরলেন। রায়হানের নিঃশ্বাস খুব ক্ষীণভাবে চলছে। রফিকুল সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, কি হলো? কথা বলছিস না কেন? ওকে এভাবে মারলি কেন? অভ্র বলল, ভাইজান তুমি জানো উজান কোনো কারণ ছাড়া শুধু শুধু ওকে মারবে না। তুই চুপ কর বেয়াদব। কি এমন হয়েছে যে এভাবে মারবে? কি হয়েছে রায়হান? আবার চেঁচিয়ে উঠলেন রফিকুল সাহেব। কি করেছে সেটা পরের কথা, সবার আগে এটা শোনো, উজানের ভিডিও ভাইরাল কে করেছে জানো? তোমার এই আল্লাদের বড় ছেলে। উজানের সাথে ওর কিসের শত্রুতা বলো? ও কেন উজানের ভিডিও ভাইরাল করলো সেটা জবাব দাও আগে। অভ্রর কথায় সবার মাথায় বজ্রপাত হলো যেন। সবাই আরেক দফা চমকালো। আফতাব মাহতাব বললেন, এখন এইসবের সময় না, রায়হানকে হসপিটালে নিতে হবে দ্রুত। সবাই ধরাধরি করে রায়হানকে হসপিটালে নিয়ে গেল। রাসেল বিড়বিড় করল, শালা এমন মারা মারে যে সবগুলোর হসপিটালে ভর্তি করে ছাড়ে। উজান ঘরে আসতেই গায়ের শার্ট টেনে খুলে দূরে ছুঁড়ে মারল। রুহানি পেছন পেছন এসে দাঁড়ালো। উজান বিছানায় গিয়ে মাথা নিচু করে বসল। দুই হাঁটুতে হাত রেখে মাথা চেপে ধরল। রাগে মাথা এখনও গিজগিজ করছে। রুহানি সামনে এসে দাঁড়ালো তার। আস্তে করে জিজ্ঞেস করল, কাল রাতে ওটা রায়হান ভাই ছিল তাই না? উজান কোনো জবাব দিল না, ও ভাবেই বসে রইল। রুহানির চোখে পানি চিকচিক করছে, কান্না আটকে বলে উঠল, আমার জন্যে বারবার আপনাকে বিপদে পড়তে হচ্ছে। প্রতিবার আপনি আমার জন্য মারামারি করছেন। সব নষ্টের মূল আমি। আমার তো মরে যাওয়া উচিত তাই না? আমি আপনার ঘরে বিপদ হয়ে এসেছি। হঠাৎ উজান দাঁড়িয়ে গেল। রক্তচক্ষু নিয়ে তাকালো তার দিকে। দুই পা এগিয়ে আসলো। আচমকা শরীরের সর্বশক্তি দিয়ে রুহানির ডান গালে চড় মারল। চড়ের ধাক্কায় ডান দিকে হেলে গেল রুহানি। বিস্ময় চোখে তাকালো উজানের দিকে। তার ডান গালে উজানের বড় বড় 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। উজান রুহানিও হাত টেনে সোজা করল। রাগে গজরাতে গজরাতে বলল, আরেকবার এইসব চিন্তা মাথায় আনলে সেদিনে তোকে মেরে ফেলবো, তারপর আমি মরব। রুহানি উজানকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ পর অভ্র আসলো। উজানকে বলল, রেডি হয়ে নে, বের হতে হবে। উজান জবাব দিল, আমি কোথাও যাব না। উজান এটা তোর মত আর না মতের বিষয় না, তোকে যেতেই হবে, এটা আমার আদেশ। উজান অভ্র ওপর কোনো কথা বলতে পারে না। সে বলল, এই পরিস্থিতির ভেতরে কিভাবে যাব? রুহানির দায়িত্ব আমার। আজকে থেকে ওর সাথে সুমাইয়া থাকবে, তুই নিশ্চিন্তে থাক। উজান রুহানির দিকে তাকালো। রুহানি মাথা নাড়িয়ে সায় দিল। অবশেষে উজান রাজি হলো। বিকালের দিকে ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। ব্যাকসিটে বসে ফোনে পূর্ণ মনোযোগ দিয়ে কিছু একটা করছে অভ্র জোহান। ড্রাইভিং সিটে অ্যাসিস্ট্যান্ট আরিয়ান। নীরবতা ভেঙে আরিয়ান বলে উঠল, স্যার, জালাল শেখের সঙ্গে দেখা করতে যাবেন কখন? ওখান থেকে ফিরে যাব। অভ্র ফোনে মনোযোগ রেখেই বলল। শেখ বাড়ির লিভিং রুমে বসে আছে অভ্র। খুব জরুরি কাজে ডেকেছেন জালাল শেখ। যদিও অভ্র কিছুটা আন্দাজ করতে পেরেছে, এখন শুধু শিওর হওয়া বাকি। কাজের লোক এসে নাস্তার সাথে চা দিয়ে গেল। জালাল শেখ সেদিকে ইশারা করে বললেন, চা নাও অভ্র। অভ্র 1 কাপ চা হাতে নিল। জালাল শেখ কিছুটা সময় নিয়ে বললেন, উজানের ব্যাপারে কিছু কথা বলতে ডেকেছি তোমাকে। তার সন্দেহ খাপে খাপ মিলে গিয়েছে। ভেবেই ঠোঁটে অদৃশ্য ক্রূর হাসি ফুটে উঠল অভ্রর। উজানের ব্যাপারে? ওর ব্যাপারে কি কথা থাকতে পারে? অভ্র একদম না বোঝার ফান ধরল। জালাল শেখ বললেন, আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি না। বলাটা ঠিক হবে না জেনেও বলা লাগছে।
অভ্র তাকিয়ে আছে জালাল শেখের দিকে। জালাল শেখ কিছুটা সময় নিয়ে বলতে শুরু করলেন। আসলে উজানকে আমার মেয়ে হায়াত পছন্দ করে। এক প্রকার পাগলামি শুরু করে দিয়েছে উজানের জন্য। আমার একমাত্র মেয়ে, তাকে আগে কখনো এমন পাগলামি করতে দেখিনি। তাই অসহায় হয়ে তোমার কাছে বলা লাগছে। অভ্র চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়াল, যেন সে সব বুঝেছে। অভ্র বলল, আপনার মেয়ে কি জানে উজান বিবাহিত? হ্যাঁ জানে। একজন বিবাহিত পুরুষকে চাওয়ার মানে কি জালাল শেখ? সে কি ছোট? আমি যতদূর জানি সে এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। একজন অনার্সে পড়ুয়া মেয়ে কিভাবে এমন করতে পারে? এটা কতদূর যুক্তিসঙ্গত? জালাল শেখ মাথা নত করলেন। ভালোবাসা তো জাতকুল মানে না, সে উজানকে ভালোবাসে। তার যেভাবেই হোক উজানকে লাগবে। অভ্র ঠোঁট বাঁকালো। উজানকে লাগবে? উজান কি কোনো প্রোডাক্ট যে লাগবে আর লাগিয়ে দেবেন? দেখো অব্র, আমার একমাত্র মেয়ে হায়াত। ও যেটা চেয়েছে আমি তাই দেওয়ার চেষ্টা করেছি। হায়াত উজানকে পাগলের মতো ভালোবাসে। ও প্রচুর পাগলামো শুরু করে দিয়েছে উজানের জন্য। সুসাইড পর্যন্ত করার চেষ্টা করেছে। অভ্র এবার বাঁকা হাসল। সোফার সাথে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসল। বাঁকা হেসে বলল, আপনার মেয়ে উজানকে পাগলের মতো ভালোবাসে, রাইট? তাহলে শুনুন, উজান রুহানিকে ভালোবেসে অলরেডি পাগল হয়ে গিয়েছে। ওর পাগলামি সম্পর্কে কিছু জানেন আপনি? রুহানিকে বাজে কথা আর হাত ধরার অপরাধে নাহিদের মুখ একদম থেতলে দিয়েছিল। ডান হাত ভেঙে চুরমার করেছে, এমনকি হাতের 5টা আঙ্গুলও ভেঙে দিয়েছিল। রাস্তায় ধাক্কা দেওয়ার ভরা বাজারে সেই ছেলেকে বেধরম পিটিয়েছে। আর 2-4টা মার পড়লে ওই ছেলে নিশ্চয়ই জাহান্নামে চলে যেত। আমার হলুদের অনুষ্ঠানের কথা তো জানিনি। হাবিবকে কিভাবে মেরেছে এটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। সে তার বড় ভাইকেও ছাড়েনি, যে বর্তমানে হসপিটালে ভর্তি। রুহানির জন্য উজান দুইবার জেলে গিয়েছে। এই ঝামেলার কারণে এখন সে দেশের বাইরে। ওর ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা নেই আপনার বা আপনার মেয়ের। সে নিজের হাতে নিজের বউকে ছোট থেকে বড় করেছে। তার কাছে আসা সব বিপদকে নিজের হাতে বিনাশ করেছে। খুব ছোটবেলার ভালোবাসা তার। রুহানি খুব শখের উজানের। সাফওয়ান উজান মাহতাবের শখের পুতুল, মিফতাহুল রুহানি। জালাল শেখ বাকরুদ্ধ হয়ে সবটা শুনে গেলেন। কিন্তু আমার মেয়ে, সে উজানকে না পেলে মরে যাবে। জালাল শেখের কণ্ঠ বড়ই অসহায় শোনালো। কেউ কাউকে না পেলে মরে যায় না স্যার। জীবন নিজের গতিতেই চলে, কিন্তু মাঝে মাঝে মানুষের মনে কুরকোনানি উঠে নাটক করার জন্য। তখন একটু আধটু নাটক সবাই করে, কিন্তু কিছুদিন পরে জীবন আবারও তার নিয়মেই চলে। আপনি আমাকে এত কিছু বলেছেন, ইটস ওকে, কিন্তু ভুলেও উজানকে এগুলো বলতে যাবেন না। তখন পাগলের পাগলামি দেখা লাগবে। সেই পাগলের পাগলামি আপনার মেয়ের দেখার বয়স হয়নি। আবারও বলছি, উজানের শখের পুতুল রুহানি, যে একদম পুতুলের মতো রুহানিকে বড় করেছে। রুহানি ত্রিসীমাও পার করতে পারবে না আপনার মেয়ে। অভ্র উঠে দাঁড়ালো, আবার বলল, জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে বারণ করেন আপনার মেয়েকে। সে বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছে, এটা বড়ই অন্যায় ব্যাপার। স্যার হাসি, আসসালামু আলাইকুম। অভ্র জালাল শেখকে কিছু বলতে না দিয়ে চলে গেল। জালাল শেখ মাথা নিচু করে বসে রইলেন। গাড়িতে উঠে অভ্র রাগে গজগজ করতে থাকলো। গায়ের কোটটা খুলে পাশে ছুঁড়ে ফেলে দাঁতে দাঁত চেপে বলল, শালাই উজাইন আর রুহানির বাচ্চারে বোরকা পরে রাস্তায় নামাবো। সবার নজর ওদের দিকে যায় কেন? শালা সব ঝামেলা এদের সাথেই হয়। ড্রাইভিং সিটে বসা আরিয়ান ঠোক গিলল। সব ঝামেলা নাকি উজান আর রুহানির ওপরে আসে, আর ওনার ওপরে মনে হয় আসে না। মেয়েরা শুধু সাহস পেয়ে এগিয়ে আসে না, এই যা, না হলে তো চোখ দিয়ে গিলে খায় তাকে। যা গরম গরম দুধ চা বানিয়ে আনতো সুমাইয়া। রাসেল আদেশ করলো সুমাইয়াকে। সুমাইয়া আর চোখে তাকিয়ে বলল, আমাকে কি কাজের মেয়ে মনে হয় তোমার? ও, তুই কাজের মেয়ে না? তার মানে অকাজের মেয়ে তুই। তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে সকালে নিয়ে গিয়ে বিকেলে ফেরত দিয়ে যাবে। কেই বা এমন অকাজের মেয়ে রাখতে চায় বল? শেষের কথাটা খুব আফসোস করে বলল রাসেল। তোমার ঘরেও এমন একটা অকাজের মেয়ে পড়ুক, আমিন। সুমাইয়া দাঁত কটমট করে বলল, সুম্মা আমিন। আরে আমার বউয়ের আবার রান্না করা লাগবে নাকি? আমি আছি কোন কাজের জন্য শুনি? আমি আমার বউকে রান্না করে খাওয়াবো। আমার বউ শুধু হুকুম করবে। এবার যা তুই আমার জন্য গরম চা বানিয়ে নিয়ে আয়। সুমাইয়া হনহনিয়ে রান্নাঘর থেকে চলে গেল। কিছুক্ষণ বাদে মগ ভরে দুধ চা নিয়ে আসলো। কিছুটা দূরে দাঁড়িয়ে হাত ঝাড়ি মেরে রাসেলের সামনে ধরল। রাসেল হাত দিয়ে ধরছে, সুমাইয়া ছেড়ে দিল। তখনও রাসেল ভালো করে ধরতে পারেনি মগটা। অসাবধানতায় রাসেলের কোলের ওপর সব চা পড়ে গেল।
সুমাইয়া চমকে উঠে দ্রুত হাত দিয়ে সেখানটায় পরিষ্কার করতে শুরু করলো। সরি সরি, আমি একদম ইচ্ছে করে করিনি রাসেল ভাই। সুমাইয়ার কাণ্ডে রাসেল থমকে গেল, গা শিরশির করে উঠল, চোখ বড় বড় করে তাকালো। খফ করে সুমাইয়ার চঞ্চল হাত দুটো ধরে বসলো রাসেল। সুমাইয়া ওর দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, আমি বুঝিনি এভাবে পড়ে যাবে। রাসেল বিস্ময়ে চরম পর্যায়ে গিয়ে বলে উঠল, তোর মুখের সাথে তো দেখি হাতও ছুটন্ত ট্রেনের মতো চলে সুমাইয়া। রাসেল হাত ছেড়ে উঠে হনহনিয়ে চলে গেল। সুমাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। হলোটা কি? রাসেল ভাই এমন করলো কেন? কিছু একটা খেয়ালে আসতেই হঠাৎ 400 ভোল্টেজের শক খেলো সুমাইয়া। চোখে অন্ধকার দেখতে শুরু করলো। আল্লাহ, এটা কি ওর ধরার জায়গা ছিল? আল্লাহ! সুমাইয়া চেঁচিয়ে উঠল, 2 হাতে মুখ চেপে। আবারও হাত দুইটা চোখের সামনে এনে ধরল। হাত শিরশির করছে। ছি,